মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার হাতে একটা খুব শীতল স্পর্শে। সর্বনাশ! মনে হতে উঠে বসে পড়লাম। আমার স্বামীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে একটা মেয়ে, আমারই বয়সী হবে। আমি বিকট চিৎকার করে উঠলাম। শোবার ঘরে বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘাড়ে শুধু দুটো ফুটো। আমি আর শুয়ে থাকতে পারলাম না। অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে। বালিশ সরিয়ে উঠে বসলাম। এত জোরে জোরে বাজ পড়ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে আকাশটাই বুঝি ভেঙে পড়ল। জানালার খড়খড়ির ফাঁক দিয়ে হু হু করে ভেজা স্যাঁতস্যাঁতে ঠান্ডা শিরশিরে একটা হাওয়া অনবরত ঘরে ঢুকে আসছে। সেই হাওয়াতেই মশারিটা ভারী বিশ্রীভাবে দুলছে, আর তার ভয়ঙ্কর ছায়াটা দেয়ালে কমা বাড়া করছে। এমন শীতল হাওয়ায় ঠান্ডায় গা শিরশির করারই কথা, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার কপাল, গলা, বুক, পিঠ ঘেমে উঠেছে। কারেন্ট অফ রয়েছে। ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, আর আমি একলা। মাত্র 6 মাস হলো আমরা নতুন বাড়িতে ভাড়া নিয়ে এসেছি। আমার স্বামী ঔষধের কোম্পানিতে চাকরি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ঔষধের ব্যাগ নিয়ে নিয়ে ওনাকে ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরে ঘুরে কোম্পানির নতুন পুরনো সব ঔষধের গুণাগুণ বুঝিয়ে বেড়াতে হয়। কখনো কখনো অন্য জেলায় বা অন্য রাজ্যের শহরেও যেতে হয়। তখন আমাকে একাই থাকতে হয়। কাজেই আমার নিরাপত্তার খাতিরেই স্বামী এই বাড়িটি ভাড়া নিয়েছেন, জেলা সদর শহরের ঠিক মাঝ মধ্যিখানে। বাড়িটার বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ি হিসেবেই অনুভূতি আছে। আর এই ব্যাপারটাই আমার স্বামীকে খুবই টেনেছিল। তিনি হলেন স্বাধীন চেতনা ধরনের মানুষ, কারুর কোনো কথা শুনবার মানুষ নন। তাই এত বড় বাড়িতে আমার একদম একলা থাকতে ভয় হওয়ার মৃদু প্রতিবাদটা একেবারেই ধোপে টেকেনি। আমাদের মাত্র বছর 2 হলো বিয়ে হয়েছে। একেবারে দুম করে বিয়ে, সম্বন্ধ দেখে। তবে আমাদের সংসারে এখনো পর্যন্ত তৃতীয় কেউ আসেনি। স্বামীর উৎসাহেই আমি আবার খুব চেষ্টা চরিত্র করে বিএড কলেজে ভর্তি হয়েছি। স্বামীর মতে বিএসসি অনার্স পাশ করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আজকালকার দিনে। সুতরাং নতুন করে শুরু হলো পড়াশোনা, আর সেই সঙ্গে চলছিল চাকরি বাকরিরও পরিকল্পনা। সেই দিনই প্রজেক্টরের খাতায় ছবি আঁকতে বসেছি। অবশ্য আমি যে আগে ভালো আঁকতে পারতাম বা শিখেছিলাম তেমনটা নয়। আমার বিষয় জীবন বিজ্ঞান, সেই বিষয়ে আঁকাআঁকি। দেখে দেখে মোটামুটি দাঁড় করিয়েছিলাম, একটু সামান্য বাকি ছিল। আর ঠিক সেই সময়ই আমার স্বামীর ফোন এলো। ফোনটা চার্জে বসানো ছিল বলে আমি উঠে গিয়েছিলাম ফোন ধরতে। খাতাটা খোলাই ছিল। ফিরে এসে খাতার সামনে বসে চমকে গেলাম। আমি তো বাকি আঁকাটা বাকিই রেখে গিয়েছিলাম। হ্যাঁ, আমার তো স্পষ্ট মনে আছে, কিন্তু এ কি? মানুষের সংবহনতন্ত্রের স্কেচে প্রতিটা শিরা ধমনীতে লাল নীল পেন্সিলে রং করা, আর হৃৎপিণ্ডটা টকটকে গাঢ় লাল। আমি বড় সংশয়ে পড়ে গেলাম। আমি কিছুতেই মনে করতে পারলাম না যে আমি ঠিক কোনখানে আঁকা থামিয়ে গিয়েছিলাম। এই দিনে দুপুরে এসব উল্টো পাল্টা ভাবনা মাথায় আসছে কেন? আবার খাতাটা খুলে দেখলাম, না, চোখের ভুল নয় তো। যা হোক করে খাতাটা বন্ধ করে দিলাম, উঠে পড়লাম। বাইরে তখন ঘন সন্ধ্যা হয়ে এসেছে। এত বড় বাড়িতে আমি একলা। গিয়ে চুপ করে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। আবার খুব জোরে বাজ পড়ল।
সঙ্গে বিদ্যুতের ঝলকানি। আমি চমকে উঠলাম। বিদ্যুতের আলোয় ঘটা এক ঝলকের জন্য জেগে উঠে আবার গভীর অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির দাপট শুনে মনে হচ্ছে যেন সব হাসি নিয়ে চলে যাবে। আমি মনকে শক্ত করতে চাইলাম, ভয় প্রশ্রয় পেলেই বাড়তে থাকে। ছোটবেলার মতো ভয় পেলে তো আর এখন চলবে না। যাই হোক, আমাকে এখন খাট থেকে নেমে আলোটা জ্বালাতে হবে। কাজে মোবাইলটা হাতে নিয়ে টর্চ জ্বালাতে লাগলাম, কিন্তু মোবাইলের টর্চটা কিছুতেই চলল না। হঠাৎই সেই সময়ই কলিং বেলটা বেজে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। উঠে গিয়ে দরজা খোলার সাহস কিছুতেই হচ্ছে না। যদি দরজা খুলে দেখি তিনি আমার স্বামী নন, অন্য কেউ। কিছুক্ষণের মধ্যেই আমার স্বামীর চিৎকার শুনতে পেলাম, রঞ্জা, ও রঞ্জা, দরজা খোলো, সারা বাড়ি এমন অন্ধকার করে রেখেছো কেন রঞ্জা? আমি তখন কোনো রকমে হাতড়ে খাট থেকে নামলাম। সুইচে হাত রাখার আগেই আলো জ্বলে উঠল। কারেন্ট এসে গেছে। দৌড়ে গিয়ে আমি দরজা খুলে আমার স্বামীর বুকের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এত এত দেরি করেছো কেন? কেন, কি হয়েছে? এরকম অন্ধকারে বসেছিলে কেন? আর দেরি করেছি কোথায়? 8টায় আসবো বলেছিলাম, বৃষ্টিতে আধ ঘন্টা মতো দেরি হয়েছে মাত্র। আমি তখন ওনাকে আর কিছু বললাম না। আমি ওনাকে আঁকড়ে ধরে ঘরে এলাম। উনিই আমাকে বললেন, এইভাবে অন্ধকার করে রাখলে বিপদ হতে পারে তো। আমি দুপুর থেকে ঘটে যাওয়া সবকিছু ওনাকে সংক্ষেপে বললাম। উনি আমার দেখে কেমন একটা মুখ করে তাকালেন। দুজনেই বিজ্ঞানের স্টুডেন্ট। এইরকম আজগুবি অভিজ্ঞতা বিশ্বাস করতে কষ্ট হয় বই কি। এরপর অনেক দিন কেটে গেল। মনের ভুল ভেবেই এক প্রকার ভুলেই গেলাম সেই দিনের কথা। আমার পুজোর ছুটি পড়ে গেছে। আমার স্বামীও কয়েকদিন ছুটি নিয়েছেন। কলকাতার বাড়িতে যাব পুজোয়। গোছ গাছ সেরে রেখেছি রাতেই। ভোরবেলা বেরোবো বলে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। আমার স্বামী আমার দিকে পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমান। আমিও ওনার বুকে মাথা গুজে ঘুমোই। গত 2 বছরে অভ্যাস হয়ে গেছে। সেই দিনও সেই রকমই ঘুমিয়েছিলাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার হাতে একটা খুব শীতল স্পর্শে। ঘরে নীল নাইট ল্যাম্পটার হালকা আলোয় দেখলাম আমার স্বামী অকাতরে ঘুমোচ্ছেন। আমি ঘাড় তুলে দেখতে চেষ্টা করলাম। বাড়ির পেছন দিকের বাগানে ঝোপঝাড় আছে, সাপখোপ নয় তো। সর্বনাশ! মনে হতে উঠে বসে পড়লাম। আমার স্বামীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে একটা মেয়ে, আমারই বয়সী হবে। আমি বিকট চিৎকার করে উঠলাম। তারপর থেকেই কলকাতায় আমার কাউন্সেলিং চলছে অনেক দিন। একা থাকতে থাকতে মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাড়িটাও পাল্টানোর কথা চলছে। আমরা ভাড়া বাড়িতে ফিরে এলাম। বাড়ি বদল হবে। আসার ঠিক আগের দিনে শুনলাম আমার ঠোঁটের কোণে নাকি সেদিন রক্ত লেগেছিল। আমার স্বামী খুব নিচু গলায় আড়ালে ডাক্তারবাবুকে বলছিলেন। আমাদের জিনিসপত্র সবই গোছানো হয়ে গেছে। পরদিন খুব সকালেই এ বাড়িটা ছাড়বো আমরা। ভোরবেলা ট্রান্সপোর্টের লোকেরা এসে গেছে, আমাদের বলা ছিল। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে দরজা খোলা পেয়ে তারা ভেতরে ঢুকে এলো। শোবার ঘরে বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘাড়ের শুধু 2টো ফুটো। সবে মাত্র সকাল হয়েছে, এখনো রোদ চড়েনি। আমি এর সবকিছুই দেখলাম বাড়ির পেছনে লম্বা পেয়ারা গাছটার ডালে বসে। সেই মেয়েটা আমার স্বামীকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তবে তাকে আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। যাকে, রোদ চড়ে গেলে আবার আমার চোখে কষ্ট হবে। তাই আমি ডানা গুটিয়ে পায়ের নখে পেয়ারা গাছের ডাল আঁকড়ে ধরে উল্টো হয়ে ঝুলে পড়লাম। এখানেই শেষ করছি আজকের এপিসোডটি।
আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।